রাজনৈতিক সভা থেকে বাংলাতে একটা স্লোগান দেওয়া শুরু করলেন মোদী, বলছেন পাল্টানো দরকার, চাই মোদী সরকার। দেখুন, আজ মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি এবং বক্তব্য, তা সম্পূর্ণ অসার বস্তু, ভিত্তিহীন অভিযোগ, বাংলাকে কালিমালিপ্ত করার জন্য কিছু বিভ্রান্তিকর কথাবার্তা প্রধানমন্ত্রী বলেছেন। পাশাপাশি বিজেপির কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এসআইআর, অস্তিত্ব সংকট, মতুয়া সমাজ থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষের যে হয়রানি, বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে খুন করে দেওয়া হচ্ছে, যে সমস্যাগুলো বিজেপি তৈরি করছে তার কোনো কৈফিয়ত, কোনো ব্যাখ্যা, কোনো জবাব, কোনো দুঃখ প্রকাশ নরেন্দ্র মোদীর ভাষণে ছিল না। প্রধানমন্ত্রী বিজেপি তৈরি করা সমস্যাগুলোর কোনো সমাধানের কথা বা ব্যাখ্যার কথা বা ক্ষমা প্রার্থনার কথা বা দুঃখ প্রকাশের কথা বা নিন্দার কথা তার মুখ থেকে শোনা যায়নি। ওনার বক্তৃতার সঙ্গে বাংলার উন্নয়নের, বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই। কিছু গোল গোল কথা আর চটকদারি স্লোগান। উনি লিখে রাখতে পারেন, ওনারা যে ধরনেরই প্রচার করে থাকুন, যত বিষ মাখানো চেষ্টা করে থাকুন, ওনারা পরিবর্তন বললেও বাংলায় এবার প্রত্যাবর্তন হতে চলেছে। নরেন্দ্র মোদীর পরিবর্তনের স্লোগান বাংলার মানুষের প্রত্যাবর্তনের শপথে ধাক্কা খাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন। নরেন্দ্র মোদী কয়েকটি রেল উদ্বোধন করে রেল নিয়ে কিছু কথা বলেছেন। আমরা খুব স্পষ্ট বলছি, রেল নিয়ে বাংলায় রেল বিপ্লব যদি কেউ করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিভিন্ন জেলাকে যেভাবে জুড়েছেন, আবার উত্তর দক্ষিণ কানেক্টিভিটি বাড়িয়েছেন, আবার ভারতবর্ষের অন্য জায়গার সঙ্গে বাংলার কানেক্টিভিটি বাড়িয়েছেন, এতগুলি নতুন রেল দিয়েছেন, নতুন লাইন এবং রুট দিয়েছেন, এতগুলো নতুন প্রজেক্ট দিয়েছেন। বাংলায় রেল বিপ্লব মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দয়া করে দু একটা রেল ঘোষণা দেখাতে যাবেন না। এত বছর ধরে আপনারা বাংলার রেলটাকে ধ্বংস করলেন, দেশের রেলকে ধ্বংস করলেন, ভোটের আগে দু একটা ট্রেন দেখাতে এসছেন। বাংলায় মমতা ব্যানার্জি এতগুলো ট্রেন দিয়েছেন, ওটা সংক্ষিপ্ত তালিকা করেও পেশ করা সম্ভব নয়। ফলে তখন যেমন দিয়েছেন, আবার আজকেও এমন নতুন কাজ হচ্ছে যেগুলোর ভিত্তিপ্রস্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করে গেছিলেন, পরিকল্পনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছিলেন, স্যাংশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছিলেন। ফলে বাংলার রেল বিপ্লব, বাংলায় বিজেপি রেলের কিছুই করেনি। এককালে বাংলার রেলে কিছু চেষ্টা করেছিলেন বরকত গনি খান চৌধুরী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা, পাহাড় থেকে সাগর, তরাই ডুয়ার্স থেকে সমুদ্র, এই পুরোটা একের পর এক রেল যোগাযোগ বাড়িয়ে, উত্তরে বলুন 1 লাখি বালুরঘাট দীর্ঘদিন ধরে ঝুলেছিল, দীঘা তমলুক, আপনি উত্তরবঙ্গ থেকে ট্রেনে উঠবেন, একেবারে দীঘায় গিয়ে নামবেন। তো এই ধরনের পরিকল্পনাগুলো এরকম অজস্র বাংলার বিভিন্ন প্রান্তে, এগুলো তো মমতা ব্যানার্জি করেছে। ফলে নরেন্দ্র মোদী যে রেল পলিটিক্স করতে যাচ্ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল বিপ্লবের কাছে কোনো রকম তুলনাতেই আসে না। 2, নরেন্দ্র মোদী তিনি মতুয়াদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন নাগরিকত্ব সংকট নিয়ে, কিন্তু বাস্তব হচ্ছে বিপুল সংখ্যক মতুয়া এবং সাধারণ মানুষ সংকটে রয়েছেন। নির্দিষ্ট কোনো সমাধান, নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি, এগুলো কিন্তু সরকার বা ইলেকশন কমিশন জারি করছে না। মুখে গোল গোল কথা, আপনারা চিন্তা করবেন না, আমরা পাশে আছি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের, আরে পাশে একমাত্র মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস আছে, বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ হাহাকার করে হয়রানিতে ঘুরে বেড়াচ্ছেন।
বিপুল সংখ্যক মানুষকে বারবার ডাকা হচ্ছে, রাজবংশী থেকে মতুয়া, বয়স্ক মানুষদের হয়রানি, সবার হয়রানি চলছে। ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কোনো নির্দিষ্ট সমাধান সূত্র বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক ফর্মুলা তিনি মতুয়াদের এবং যারা এই হয়রানির মুখে পড়ছেন তাদের দেননি। এরপর রইল উন্নয়নের কথা। উনি বলছেন মালদা মুর্শিদাবাদ থেকে কেন, এই তো মানুষ বাইরে কাজের জন্য যাচ্ছে, আজ থেকে যাচ্ছে না। মালদা মুর্শিদাবাদ বা এখান থেকে অন্য রাজ্যে বহু যুগ ধরে যায়, কংগ্রেসি জমানা বাম জমানা থেকেও যায়, আবার অন্য রাজ্য থেকেও এখানে আসে। আপনি বলুন, বাংলা থেকে যদি অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ গিয়ে থাকে, তাহলে অন্য রাজ্য থেকে এখানে 1.5 কোটি মানুষ এসছেন। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদী বলছেন মালদা মুর্শিদাবাদ থেকে বাইরে যায়। বললেন না কেন যে মালদা মুর্শিদাবাদের ছেলেরা যখন বাইরে যাচ্ছে তখন বাংলা বলার অভিযোগে তাদের পিটিয়ে মারা হচ্ছে? এ বিষয়ে কেন নীরব নরেন্দ্র মোদী? এ বিষয়ে প্রধানমন্ত্রী কেন নীরব? আপনি বাইরে যাওয়ার কথাটা বলতে পারছেন, কিন্তু বাইরে গেলে বিশেষ করে বিজেপি প্রভাবিত এলাকায় সেখানে কেন বাংলা ভাষা বলার জন্য পিটিয়ে মারা হচ্ছে, আপনি সে প্রসঙ্গে কেন নীরব? কেন নিন্দা করছেন না? কেন নিন্দা করছেন না? কেন বাংলার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সুরক্ষার কথা বলছেন না? আপনি মালদা থেকে যাচ্ছেন বলতে পারছেন, মুর্শিদাবাদ থেকে যাচ্ছেন বলতে পারছেন, আর মুর্শিদাবাদের ছেলেটিকে যখন মারা হচ্ছে, খুন করা হচ্ছে, আপনি তার তো নিন্দা করছেন না। আপনি বলছেন ঘুষপেটিও, অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? নরেন্দ্র মোদীর দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, দিল্লির কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। আপনি বলছেন অনুপ্রবেশকারী, অথচ সেই অনুপ্রবেশ রুখতে পারছে না অমিত শাহের দফতর। আপনি অমিত শাহকে ডেকে কথা বলুন, আপনি অমিত শাহকে ডেকে কথা বলুন। আপনি জনসভায় বাজার গরম করছেন কেন? ওটা কি রাজ্য পুলিশের দেখার কথা? আন্তর্জাতিক সীমান্ত, আগের 15 কিলোমিটার থেকে বাড়ি আপনি 50 কিলোমিটার করেছেন, বিএসএফ এর জুরিসডিকশন। কৈফিয়ত তো আপনাদের দিতে হবে যদি অনুপ্রবেশকারী ঢুকে থাকে। আজকে তো ভাষণে রোহিঙ্গা শব্দটা শোনা গেল না। এতদিন তো রোহিঙ্গা 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 বলছিলেন। ইলেকশন কমিশন যে নাম বাদ দিয়েছে তার মধ্যে ভোটার তালিকায় একজনও রোহিঙ্গার নাম পাওয়া যায়নি। আজকে তো কারোর ভাষণে রোহিঙ্গা শোনা যাচ্ছে না। এতদিন ধরে মিথ্যা কথা বলে এসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন নারী সুরক্ষা নিয়ে, ওনার মুখ থেকে নারী সুরক্ষা শুনবো? মহিলা সাংবাদিকের উপর আক্রমণ 100 বার নিন্দা। তার পেছনে যে ওই এলাকায় যা চক্রান্ত আছে, যারা চক্রান্ত করেছে সেটা সবাই জানে। বিজেপির মুখ থেকে, প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবো নারী নির্যাতন নিয়ে জ্ঞান। উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, সারা দেশে মণিপুর, পরের পর নারী নির্যাতন। প্রধানমন্ত্রীর পাশে বসে থাকতো সাংসদ ব্রিজভূষণ, যার বিরুদ্ধে আমাদের সোনার মেয়ে কুস্তিগির, তাদের শ্লীলতাহানির অভিযোগ। মেয়েগুলো দিল্লির রাস্তায় বসে উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, অমিত শাহ পুলিশ পাঠিয়ে মেরে তুলে নিয়ে গেছে। সেই নরেন্দ্র মোদী তখনও তো ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, আজকে এসছেন মহিলা সুরক্ষার জ্ঞান দিতে। নরেন্দ্র মোদী বলছেন দুর্নীতি নিয়ে, একবারও তো বলছেন না যে বাংলার টাকাগুলো কেন আটকে রেখেছেন। হকের টাকা 2 লক্ষ কোটি টাকা, বাংলার 100 দিনের কাজে টাকা দেননি। ভুয়ো জব কাটে দেশের 1 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ। গুজরাটে মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে দুর্নীতিতে, তারা টাকা পেয়ে যায়, বাংলাকে একটা পয়সা দেননি। আবাসের টাকা দেননি। আয়ুষ্মান ভারতের কথা বলছেন। আয়ুষ্মান ভারত পেতে গেলে যে ক্রাইটেরিয়া, আপনার কাছে এই থাকলে আপনি পাবেন না, এই থাকলে পাবেন না, এই থাকলে পাবেন না। এখানে মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মানুষ স্বাস্থ্য সাথীতে ওয়েল কভার্ড। আর দুর্নীতি নিয়ে কি কথা বলছেন নরেন্দ্র মোদীজি? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র, বহু জায়গায় একসময় বিজেপি যাদের ভিডিও দেখিয়ে যাদের দুর্নীতিগ্রস্ত বলতো, গ্রেপ্তার দাবি করতো, সিবিআই ইডি চাইতো, আপনার মঞ্চে বসে রয়েছে। কোথাও আপনারা তাকে মুখ্যমন্ত্রী করেছেন, কোথাও বিরোধী দলনেতা করেছেন, কোথাও উপমুখ্যমন্ত্রী করেছেন। সারা দেশে ঘুরে ঘুরে যাদের আপনারা চোর বলেছেন তারাই আজকে নরেন্দ্র মোদী স্টেজে থাকে। সেই নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে কথা বলছেন। আজ প্রধানমন্ত্রী যা বলেছেন তার সঙ্গে বাংলার উন্নয়নের, বাংলার মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। উনি পরিবর্তনের কথা বলেছেন, পরিবর্তনের স্লোগান প্রত্যাবর্তনের শপথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যাবে। কারণ বাংলার মানুষ আরো একবার, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাটি মানুষের সরকারকে রাজ্যের দায়িত্বে আনবে। উনি আজকে একটা জিনিস বলছেন যে জেএনজি যারা রয়েছেন তারা বিজেপির ডেভেলপমেন্টে বিশ্বাস করে এবং জেএনজি যারা রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা 100বার ডেভেলপমেন্টের পক্ষে, তারা বাস্তবোচিত ডেভেলপমেন্টের পক্ষে, তারা মধ্যযুগীয় বিশ্বাসে ধর্মের নামে ভেদের বিপক্ষে। সেই কারণে জেএনজিও মমতা ব্যানার্জিকেই চাইবে, তৃণমূল কংগ্রেসকে চাইবে। জেএনজি জানে যে ডেভেলপমেন্টটা কিভাবে গ্রাস রুট অব্দি নিয়ে যেতে হয়। রাষ্ট্রের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় মডেল করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে গরিব মানুষ, প্রান্তিক মানুষের পাশে থাকতে হয়। ডেভেলপমেন্ট বলতে, অধিকার বলতে মহিলাদের অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, প্রশাসনিক অধিকার, জেএনজি এটা দেখছে। জেএনজি এগোতে চায়, তাই তারা দিদিকে চায়। জেএনজি মধ্যযুগে ফিরতে চায় না, যখন ধর্মের নামে ভেদাভেদ হবে, ধর্মের নামে ভেদাভেদ হবে, ধর্মের নামে হানাহানি হবে। এই মধ্যযুগীয় কারবারে ফিরতে চায় না জেএনজি। যার যা ধর্ম তার কাছে থাকবে, সবাই ধর্ম পালন করবেন, কিন্তু এই সমাজ, এই রাজ্য, এই দেশ সবার। আরেকটা বিষয় হচ্ছে যে মালদাতে প্রত্যেক বছর, এটা বহু বছর ধরে হয়ে আসছে, বন্যার সমস্যা। এবং উনি আজকে একটা বাঁধের কথা বললেন, কিন্তু এর আগে রাজ্য প্রজেক্ট পাঠিয়ে রেখেছে, সেটা কোনো সেন্ট্রাল অ্যাকসেপ্ট করেনি। এবং ওনার আজকে বক্তব্য হচ্ছে যে সিএজি রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে বন্যার জন্য যে টাকা পাঠানো হয় সেটা নাকি তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যায়। দেখুন, একদম অবাস্তব কথা বলছেন, অবাস্তব কথা বলছেন। যেগুলো বড় প্রজেক্ট আছে, আপনি ওপরে দেখুন তিস্তা প্রকল্প, আপনি নিচে দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান, আপনি গঙ্গা সংস্কার, এগুলো তো মূলত কেন্দ্রের প্রজেক্ট, কেন্দ্রকে টাকা দিয়ে করতে হবে। এটা আজকের ব্যাপার নয়, এটা দীর্ঘদিনের। ঘাটাল এরা করছেন না, করলেন না, তাই মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে। তিস্তা যে কবে থেকে চলছে, কবে গিয়ে শেষ হবে কেউ জানে না। আর গঙ্গা রোধ, বিপুল টাকার দরকার। গঙ্গার রোধ, বাঁধ যা যা আছে, ভাঙন রোধ, এখানে কেন্দ্রের কোনো সহযোগিতার বালাই নেই। আপনারা দেখলেন সাগর দ্বীপের গঙ্গাসাগর সেতুটা পর্যন্ত কেন্দ্র 1 নয়া পয়সা দিচ্ছে না। 1700 কোটি টাকা রাজ্য সরকার মমতা ব্যানার্জি নিজে করবেন বলে ঘোষণা করে দিয়েছেন, শিলান্যাস হয়ে গেছে। ফলে এই যে সমস্যাটা, গঙ্গার ভাঙন, এটা তো বারবার বারবার রাজ্য সরকার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে, বারবার প্রজেক্ট জমা দিয়েছে। তারা তো বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন, তারা তো করছেন না। আজকে যিনি করছেন, ভোটের মুখে ডিস্টর্টেড তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উনি বলছেন যে পূর্ব ভারতের বিহার, উড়িষ্যা, আসাম এরা বিজেপি সরকারকে পছন্দ করেছে, বাংলাকে করলে পূর্ব ভারতের সার্বিক উন্নতি সম্ভব। উনি যেটা বলছেন, বিহার বলেছিলাম যেটা মা গঙ্গার আশীর্বাদ, বাংলাতেই বিকাশের গঙ্গা বলবে, মানে বিহার থেকে গঙ্গা বাংলার দিকে আসে। যেমন গঙ্গা শব্দটার যত রকম, উনি গঙ্গা শব্দ ওনাকে টেলিপ্রম্পটারে লিখে দিচ্ছে, তো গঙ্গা শব্দের আরো বৈচিত্র্যপূর্ণ ব্যবহারও আছে। ওনাকে একই ধরনের গঙ্গা শব্দ লিখে দিচ্ছে, একই ধরনের গঙ্গা শব্দটা। সেটা হচ্ছে যে বিহার, উত্তরপ্রদেশ দিয়ে গঙ্গা গেছে, তাই এবার বাংলাতেও
বিজেপির আশা দেখছেন উনি। আমরা আবার গঙ্গা আরো আছে, যে বিহার উত্তরপ্রদেশ দিয়ে এসছেন, মা গঙ্গা এসছেন, কিন্তু বিজেপির গঙ্গা যাত্রাটা কিন্তু বাংলাতে আর একবার হবে। তো গঙ্গার কিন্তু প্রয়োগ, ওনাকে ওই টেলিপ্রম্পটারে এক ধরনের বাংলা প্রয়োগ করছে, গঙ্গা যাত্রা বলেও একটা শব্দবন্ধ আছে। তো বিজেপির গঙ্গা যাত্রা সেটা কিন্তু বাংলার বুকে আর একবার হতে চলেছে। চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিজেপির গঙ্গা যাত্রাটা বাংলার বুকেই হবে। আহ, মা কালী বিভিন্ন রকম দেবতা দেবদেবীর নাম করেছেন এবং গৌড়ের ইতিহাস, বাংলার ইতিহাস, মালদার ইতিহাস সেটা স্মরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখুন, এটা নিয়ে তো কোনো মন্তব্য করার কিছু নেই, কারণ মালদায় দাঁড়িয়ে কথা বলছেন, তাকে যিনি টেলিপ্রম্পটারে লিখে দিয়েছেন, তাদের ওখানে আপনি গুগল টাইপ করলেও আপনি এগুলো পেয়ে যাবেন। ফলে এগুলোর জন্য প্রধানমন্ত্রীকে এসে বলার কোনো বাড়তি কোনো প্রয়োজন নেই। ওনার যেটা বলার দরকার ছিল যে এখানকার ছেলেরা বাইরে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বললে কেন তাদের বাংলাদেশি বলে খুন করা হচ্ছে বিজেপির জায়গাগুলো, ওনার এটা নিয়ে কথা বলার উচিত ছিল। উনি ওখানে গৌড়ের রাজা কে ছিলেন, যেগুলো আপনি গুগলতে পেয়ে যাবেন, ক্লাস 5-এর ইতিহাস বইতে পেয়ে যাবেন, সেগুলো বলার জন্য নরেন্দ্র মোদীকে আসার দরকার নেই। গতকালের পর আজকেও দেখা গেল বেলডাঙ্গা উত্তপ্ত, ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছিল। দেখুন, বেলডাঙ্গার ঘটনার পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। এবার পরিকল্পিত চক্রান্ত আছে, ওটা অবাঞ্ছিত ঘটনা। বেলডাঙ্গায় যেটা হচ্ছে, মানুষের ক্ষোভ, নিশ্চিতভাবে মানুষের ক্ষোভ থাকবে, কারণ ওখানকার লোক বাইরে গেলে যেভাবে বিজেপির সব লোকেরা মারধর করছে, মেরে ফেলছে, মানুষের ক্ষোভ থাকবে। কিন্তু এই যে বিজেপি ক্ষোভের পরিবেশ তৈরি করে দিচ্ছে, আর তারপর সেটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার নামে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, এটা সবই বিজেপির এ টিম কারণ তৈরি করছে। আর বিজেপির এজেন্ট, দালাল, বি টিম, সি টিম গন্ডগোলে উৎসাহ দিয়ে, প্ররোচনা দিয়ে এমন সিন ক্রিয়েট করছে যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সেগুলো দেখা হচ্ছে, এবং সচেতন যারা মানুষ তারা এগুলোর বিরোধিতা করছেন। পুলিশ প্রশাসন ধৈর্যের সঙ্গে গোটা বিষয়টা ট্যাকেল করছে। বলছি, গতকালকের ঘটনার পর আজকে সকালবেলা থেকে সেখানে সে অর্থে কোনো পুলিশ মোতায়েন করা ছিল না, এবং আজকে আরো অনেক বেশি জমায়েত ছিল। মানে রাস্তা জুড়ে ভাঙচুর চালানো, রেলের সম্পত্তি আজকে ভাঙচুর হয়েছে, একাধিক জায়গায় লাইন তুলে ফেলা হয়েছে, এবং আজকেও সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে। দেখুন, সংবাদ মাধ্যমকে যে আক্রমণ করা হয়েছে, তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। কোনো অবস্থাতেই এসব বাঞ্ছনীয় নয়, এই সংস্কৃতি চলতে পারে না। কিন্তু এর পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে, একেবারে পরিকল্পিত চক্রান্ত আছে। ফলে এটা পুলিশ প্রশাসন যথেষ্ট ধৈর্যের সঙ্গে, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে, আমি আবার বলছি, এটা এদের সাধারণ মানুষের যে ক্ষোভ, একদিকে এসআইআর হয়রানি, অন্যদিকে এখানকার মানুষ অন্য জায়গায় গিয়ে খুন হচ্ছেন, মানুষের ক্ষোভ আছে এবং ক্ষোভের পেছনে যুক্তি আছে। কিন্তু সেই ক্ষোভটাকে বিপথে চালিত করে বা ভিড়ের মধ্যে অন্য লোক ঢুকিয়ে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, হ্যাঁ, এবং নেগেটিভ ঘটনাগুলো ঘটানো, বিজেপি ক্ষোভ তৈরি করছে। আর বিজেপির মদতে এই বিজেপির দালাল, বি টিম, সি টিম গুলো এই সিন ক্রিয়েট করার মদত দিচ্ছে, যাতে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি করা যায়। অত্যন্ত ঠান্ডা মাথায়, ধৈর্যের সঙ্গে, বাড়তি প্ররোচনায় পা না দিয়ে পুলিশ প্রশাসন সেগুলো ট্যাকেল করছে। সম্বিত পাত্র ইস্যু নিয়ে বলছেন যে মুর্শিদাবাদে যে ভায়োলেন্স চলছে, জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে, রেলের অংশ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জাস্টিফাই করছেন। এসআইআর ইস্যুতে সমাধানের বহু চেষ্টা হচ্ছে অগণতান্ত্রিক ভাবে, যেভাবে হিংসার মাধ্যমে সব আটকানো হচ্ছে, ফলে ওখানকার বিজেপি নেতারা যত এই হিংসা নিয়ে স্টেটমেন্ট করবেন, তত বেশি, এই সম্বিত পাত্র যে স্টেটমেন্ট করলেন, যতবার এরা স্টেটমেন্ট করবেন তত বেশি প্রমাণিত হবে যে এই রাজনীতিটা করার ক্ষেত্র তৈরি করার জন্যই তাদেরই বকলমা মদতে এই গন্ডগোলগুলো, সিন ক্রিয়েটটা করা হচ্ছে। মানুষকে প্রথমে খেপিয়ে দাও, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে নির্যাতন করো, এসআইআর এর নামে হয়রান করো, মানুষকে খেপাও, আর তারপর আমাদের যে এজেন্টগুলো আছে অন্যরকম মুখোশ পরে, সেগুলোকে দিয়ে এই ভাঙচুর অমুক তমুক করো। দিনের শেষে দুপক্ষেরই লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলা। বিজেপি নেতারা যতবার এই বেলডাঙ্গা নিয়ে স্টেটমেন্ট দেবেন, ততবার প্রমাণিত হবে এটা বিজেপি একদিক থেকে ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, আর বিজেপির বি টিম, সি টিম দালালগুলো ওই পাবলিক খেপিয়ে দিয়ে
ওর তার মধ্যে থেকে অশান্তি করে বদনামের খেলা খেলছে, সেটা ততবার করে প্রমাণিত হবে রাজনীতি করার জন্যই এই জমিটা তৈরি করেছে। উনি আজকে আরেকটা জিনিসও বলছেন যে এসআইআর আটকানোর জন্যই তৃণমূল সব করছে, অশান্তি করছে। তৃণমূল কেন অশান্তি করতে যাবে? নিজেদের রাজ্যে তৃণমূল অশান্তি করবে কি? পাগল নাকি? কেন তৃণমূল অশান্তি করতে যাবে? খেয়ে দিয়ে কাজ নেই। আর এসআইআর আটকানোর জন্য ওখানে অশান্তি হবে কেন? এসআইআর আটকানোর জন্য আমরা তো এসআইআর এর বিরুদ্ধে নই, আমরা বলেছি যে পদ্ধতিতে হচ্ছে এবং যেভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে আমরা তার বিরুদ্ধে, এবং তার জন্য আইনি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমই আমরা পাহারা দেওয়া, বুথ শিবির তৈরি করা, আমাদের বিএলএ 2-দের সক্রিয় রাখা, স্থানীয়ভাবে সমস্তভাবে নজরদারি করা, আইনি ব্যবস্থা সব করা হচ্ছে। তার সঙ্গে এই গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। এই গন্ডগোলটা তারাই করতে চায় যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ঘোলা জলে মাছ ধরতে নামছে। কিন্তু পুলিশের ভূমিকাটা কি যথেষ্ট? মানে প্রায় 24 ঘন্টা পরে 26 ঘন্টা পরে পুলিশকে দেখা গেল অ্যাকশন মোডে দেখা গেল। দেখুন, এটা এইভাবে মন্তব্য করা এক্ষুনি সম্ভব নয়। আমরা এইটুকু বলতে পারি পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। হয়তো এটা বলা সম্ভব নয়, হয়তো যারা গন্ডগোলটা করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে তারা হয়তো এটারও অপেক্ষা করছিল পুলিশ অ্যাকশন নিতে শুরু করলে তারা আরো কি করবে, সেখান থেকে একটু এদিক ওদিক থেকে বাইরের অন্য রাজ্য বা এদিক ওদিকের মদতও থাকতে পারে, সেখান থেকে লোকজন এনে। ফলে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটার মোকাবিলা করছে। বিস্তারিত বলার সময় এখনো আসেনি, যাতে যারা চাইছে গন্ডগোলটা বড় হোক, আমরা চাইছি গন্ডগোলটা না হোক। পুলিশ প্রশাসন গন্ডগোলটা বাড়তে না দিয়ে কিভাবে আগে থামানো যায় সেই চেষ্টাটা করছে। বিহারের ক্ষেত্রে এসআইআর এর সময় কমিশন বলেছিল যে একজন বিএলও সর্বাধিক 10টা 7 নম্বর ফর্ম জমা দিতে পারবেন। এখন কমিশন বলছে একজন বিএলও যত ইচ্ছা ফর্ম জমা করতে পারবে। এখন হচ্ছে বিহারের ক্ষেত্রে যাতে নিয়মটা করেছিল যাতে বিরোধীরা বেশি করে অভিযোগ জমা দিতে না পারে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে নিয়মটাকে বদলাচ্ছে যেহেতু এই রাজ্যের বিরোধী পুরোটাই তো মুখে মুখে শেষ মুহূর্তে বিজেপির যা ইচ্ছা, বিজেপির সাংগঠনিক ঘাটতি ঢাকতে, বিজেপির ইচ্ছা মতো বিজেপি সুবিধা করে দিতে যেটা দরকার, রোজ একটা করে নতুন নিয়ম হোয়াটসঅ্যাপে মুখে এইভাবে চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। ওরা এইভাবে বিজেপির স্বার্থে বিজেপি যা বলছে সেইগুলোকে দিয়ে করে যাচ্ছে। বিএলওরা গোটা রাজ্য জুড়ে ইস্তফা দিচ্ছে, প্রায় 5000-এর বেশি বিএলও ইস্তফা দিয়ে ফেলেছে। তো বিএলওদের উপর যদি অস্বাভাবিক চাপ দেয়, আপনি এখানে শুধু বলছেন কেন, রাজস্থানে দেখুন বিএলও বলছে আত্মহত্যা করব, তাকে বলে দেওয়া হচ্ছে এতজনের নাম বাদ দিতে হবে, সে মানুষটা বলছে আমি আত্মহত্যা করতে চাই, আমি এভাবে পারছি না। এখানে যদি বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হয় যে এতজনের নাম বাদ দিতেই হবে, এতজনকে হয়রান করতে হবে, আরে তাদেরও তো বিবেকে লাগছে। একটা বয়স্ক মানুষ, পরিচিত মানুষ, জেনুইন নাগরিক, তাদের বারবার ডেকে পাঠানো, অসুস্থ লোক তাকে ডেকে পাঠানো, একটা অস্বাভাবিক চাপ দেওয়া হচ্ছে বিএলওদের উপরে, এবং বিএলওরা সেই জন্যই ইস্তফার দিকে যাচ্ছেন। দিলীপ ঘোষ আজকে পরপর প্রধানমন্ত্রীর মিটিং আজকে এবং আগামীকাল, সেখানে সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা সবাই বক্তব্য রাখছেন। আগামীকালের আজকে সেখানে দিলীপ ঘোষের বক্তব্য রাখার কোনো সুযোগ হয়নি। আগামীকাল সিঙ্গুরের সভায় তাকে আমন্ত্রণও জানানো হয়নি। বলতে পারবো না, এটা ওনাদের একেবারে নিজেদের দলের অভ্যন্তরীণ বিষয়, ফলে এটা নিয়ে বলতে পারবো। আমার আছে অনেকগুলো। বলছি, হুগলি জেলা পরিষদে আজকে বিজেপি বিক্ষোভ দেখায়, সেখানে বলা হয় যে বড় জল, সেই জল চাষের জন্য দেওয়া হয়। বলতে পারছি না, এটা একদম স্থানীয় বিষয়, ওটা বলা সম্ভব না। আজকে এসআইআর নিয়ে ভোগান্তির অভিযোগে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল ইন্ধন জুগিয়ে এই কাজটা করছে। না, তার কারণ হচ্ছে এসআইআর এর চূড়ান্ত হয়রানি, মানে যত দিন যাচ্ছে শেষ পর্বে এসে নির্বাচন কমিশন পুরোপুরি নোক দাঁত বের করছে। এবার মানুষের তো একটা সহ্য করার লিমিট আছে। যদি একই লোককে বারবার ডেকে পাঠায়, জেনুইন ভোটার, জেনুইন নাগরিক, তাদের যদি ডেকে পাঠায়, বয়স্ক মানুষকে ডেকে পাঠায়, নতুন বলে, গতকাল বললো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, সারা মানে জীবন অনেকে মূলত বার্থ সার্টিফিকেটের ওই ডেট অফ বার্থ বলতে ওইটাই একটা প্রামাণ্য হয়, আচমকা বলে দিল ওটা চলবে না।
এবার মানুষ কতবার যাতায়াত করবেন? আবার আরেকটা দিক ভাবুন, এই যে মানে যেগুলো একটু জেলা স্তরে গ্রামে, বাড়ির থেকে কত দূরে হিয়ারিং সেন্টার, এবং সেখানে মানুষ চাকরি ছেড়ে, কাজ ছেড়ে ওই ভিড়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকছে রোজগার বন্ধ করে। এগুলো নিয়ে তো একটা তুমুল ক্ষোভ তৈরি হচ্ছে। সেই অশান্তির জেরেই এটা তো লোক খেপানো হচ্ছে, এবং এরা ইচ্ছাকৃতভাবে হয়রান করছে যে বারবার করব, তাতে যদি তিতিবিরক্ত হয়ে না আসে তাহলে ওই ছুতো দেখিয়ে তার নামটা বাদ দিয়ে দেবো, এই চলছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রোড শো করছেন, সেখানে হুমায়ুন কবির তিনি নিজে আজকে ওখানে ডোমকলে আজকেই তিনি একটা সভা করছেন। বলতে হবে, একেবারেই এটা বলতে হবে। অভিষেক, আচ্ছা, অভিষেকের রোড শো মানে সেটা একটা জনসমুদ্র, একটা ঘোষিত প্রোগ্রাম, জনসমুদ্র। এখন দেখে দেখে সেই সব দিনে যদি কেউ একটা স্ট্রিট কর্নারও করে, তাতে যদি কেউ ভাবে ওইটা ওই 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 তুলনায় চারটি প্রচার পেতে পারি, প্রাসঙ্গিকতায় থাকতে পারি, সে কেউ করলে করবে, কিন্তু অভিষেকের সভা একটা জনসমুদ্র রোড শোটা। আজকে বন্দে ভারত উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, আর সকাল থেকে বন্দে ভারতে পাথর ছোড়া হবে বলে প্রথমে আরপিএফ চিঠি দিয়েছিল কালিয়াচক থানাকে, এবং তারপরে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছিল। এরপর কৃষ্ণনগর থেকে লালগোলা দুপুরে ট্রেন চলাচল বন্ধ করা যায়। জিএম ডিআরএম এর থেকে রিপোর্ট তলব করেছেন এই সমস্ত বিষয়ে। একবারই বলতে হবে হঠাৎ কেন দিল, কিসের ভিত্তিতে দিল। এখন এইগুলো মানে এগুলো করিয়ে বা এগুলো মধ্যে দিয়ে বাড়তি প্রচার পাওয়ার চেষ্টা, ইলেকশন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, সেগুলো আছে কিনা সেগুলোও তো দেখতে হবে। ভালো আছে। থ্যাংক ইউ।